তুমি ঠিক আছো? আমি ঠিক আছি আনায়া, তুমি কোনো টেনশন করো না, আজকে কোনো ঝামেলা হবে না। শিলমা ইহুসানের কথা শুনে বুঝতে পারল ইহুসানের নেশা এখনো কাটেনি, তাই সে আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। একটু পর যখন ইহুসানের নেশা একটু একটু করে কাটতে শুরু করলো, তখনই ইহুসান তার চারপাশের পরিবেশ বুঝতে শুরু করলো। ইহুসান স্টেজ থেকে চলে যাবার জন্য উঠতে নিলে শিলমা ওর হাত ধরে ফেলে। ইহুসান ওর দিকে তাকালে ইশারা করে এখানে বসে থাকতে। কিছুক্ষণ পর কাছি এসে বিয়ে পড়ানো শুরু করে। আপনি যদি এই বিয়েতে রাজি থাকেন তাহলে বলুন কবুল। রাত্রি শিলমার কাঁধে হাত রাখলো। বলুন মা, কবুল। শিলমা কবুল বলতে নিবে তখনই একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। আমাকে ছাড়া বিয়েতে কবুল কি করে বলতে পারিস তুই? কণ্ঠটা সবার পেছন থেকে আসে। সামনে থেকে লোকগুলো সরে যেতেই মেয়েটির সামনে এগোতে লাগলো। কালো কালারের লেহেঙ্গাতে হাই হিল পরে যেই মেয়ে এগিয়ে আসছে, তার প্রতিটি কদমে সবার শ্বাস আটকে যাচ্ছে, সবার চোখ বড় বড় হয়ে যাচ্ছে। রাত্রি শিলমার পাশে বসা থেকে দাঁড়িয়ে গেল। ইহুসান বুঝতে পারছে না সে ঠিক দেখছে নাকি ভুল। সবাই একদম ভূত দেখার মতো চমকে গেল। মেয়েটি না দেখতে একদম সম্পূর্ণ আনায়ার মতো। মেয়েটি সবার মাঝে দাঁড়িয়ে বলল, ওমা, সবাই আমাকে এমন ভাবে দেখছে কেন? মনে হচ্ছে আমাকে কেউ চেনেন না। যাই হোক, আমি লন্ডন থেকে এসেছি শুধুমাত্র তোর বিয়ের জন্য। স্টেজের দিকে তাকিয়ে মেয়েটিও অবাক হয়ে গেল। তার হাসি মাখা মুখ মলিন হয়ে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? আজকে তো প্রীতির বিয়ের কথা ছিল। ইহুসান আর কোনো কথা না বলে সোজা মেয়েটিকে জড়িয়ে ধরল। মেয়েটি অবাক হয়ে গেল। ইহুসান কান্না করতে লাগলো। কয়েক মুহূর্ত এভাবে থাকার পর মেয়েটি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর রাগ দেখিয়ে বলল, হোয়াট দ্য হেল? আপনি আমাকে এভাবে হাগ করলেন কেন? চেনেন না, জানেন না, আর এভাবে হাগ করে নিলেন? মেয়েটির কথায় সবাই আরো বেশি চমকে উঠল। ইহুসান মেয়েটির দুই বাহু চেপে ধরল। এসব তুমি কি বলছো আনায়া? আমি তোমাকে ভালোবাসি, আর এতটুকু অধিকার আমার আছে। কি যা তা বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? ও আই সি, আপনি তো দেখছি মাতাল হয়ে আছেন, এজন্যই হয়তো এসব ভুলভাল বলছেন। আনায়া, পরক্ষণে আবার শান্ত হয়ে ইহুসানের সামনে গিয়ে বসলো। আই এম সরি, আসলে আমি যে ফাংশন মনে করে এখানে এসেছি ওইটা আগামীকাল। আই সরি আপনাদের ফাংশনে এসে এভাবে সময় নষ্ট করার জন্য। রিদিকা এই বলে চলে নিলেই ইহুসান ওর হাত ধরে টান দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে এলো। আমি জানি না তুমি এগুলো রাগে বলছো নাকি অভিমানে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে এখনো সেই আগের মতোই ভালোবাসি। ওই দিনের পর থেকে আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আই লাভ ইউ আনায়া। অনেকক্ষণ ধরে সহ্য করছি, এসব কি শুরু করেছেন আপনি? নিজের হবু স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে আছেন, আপনি চেনেনও না। আর আপনাদের মতো ছেলেদের থেকে এসবই আশা করা যায়। যে নিজের বিয়ের দিন মাতাল হয়ে থাকে সে আর কি করতে না পারে। ভাবি, এতক্ষণ রাত্রি চুপচাপ সব দেখলেও এখন আর চুপ থাকতে পারল না। সে রিদিকার সামনে গিয়ে বলল, অনেক হয়েছে, আর না। তুমি আমার ভাইকে কখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, কিচ্ছু বলিনি। কিন্তু এখন আমার ভাইয়ের চরিত্র নিয়ে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার ভাবি। ভাবি? কে তোমার ভাবি? কেন তুমি? আনায়া, মা, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তোমাকে কত খুঁজেছি জানো? তোমাকে ছাড়া আমরা কতটা কষ্টে ছিলাম তুমি জানো? মিসেস হায়দার কথাটা বলে রিদিকার গালে হাত দিতে নিলে রিদিকা হাত ধরে বলে, এতক্ষণ ভেবেছিলাম শুধুমাত্র বরই পাগল, এখন তো দেখছি বরের সমস্ত পরিবারই পাগল। নিজের জীবনটা এভাবে কেন নষ্ট করতে চাচ্ছ বলো তো মেয়ে? শিলমার দিকে তাকিয়ে কথাটা বলল। মিস্টার হায়দার ডাকে চিৎকার করে উঠল,
আনায়া। রিদিকা, যাই হোক, এসব পাগলের মাঝে থাকলে আমিও পাগল হয়ে যাব। আমার এখন যাওয়ার দরকার। রিদিকার চলে যেতে নিলে ইহুসান আবারও হাত ধরে ফেলল। রিদিকা শান্তভাবে বলে, আমার হাতটা ছাড়ুন। না, ছাড়বে না। আমি বলছি আমার হাতটা ছাড়ুন। না। রিদিকা এখন জোরে ঝাড়ি দিয়ে নিচের হাতটা সরিয়ে নেয়, তারপর চলে যায়। ইহুসান ওর পিছু পিছু যেতে নিলে শিলমার মা ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছ বিয়ে ছেড়ে? এই বিয়ে আমি করতে পারবো না। সামনে থেকে সরুন, আমি আনায়ার সাথে কথা বলবো। কে আনায়া? ও তো বললো আনায়া না, রিদিকা। তাহলে কেন ওর পিছনে পড়েছ? চলো, বিয়ে করবে, চলো। ইহুসানের হাত ধরতে নিলে ইহুসান হাত সরিয়ে বলে, ও আনায়া হোক বা না হোক, আমি এই বিয়ে করতে পারবো না। এতে যদি আমাকে মেরেও ফেলা হয় তাহলেও করব না। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। ইহুসান কথাটা বলে হালকা দুলতে দুলতেই বেরিয়ে গেল। যাবার আগে গলা থেকে বিয়ের মালা আর পাগড়িটা নিচে ফেলে দিয়ে গেল। সাইফও ইহুসানের পিছু পিছু গেল। শিলমা ধপ করে সোফায় বসে পড়ল। সবাই যে যার জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। সবার মনে একই প্রশ্ন, কে এই মেয়ে? মেয়েটি কি আনায়া নাকি রিদিকা? আনায়া হলে তো এভাবে সবাইকে অপমান করতো না, নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে বিয়ে করার জন্য ছেড়ে দিত না। তাহলে কে এই রিদিকা? এতদিন শুনে এসেছে একরকম ভিন্ন মানুষের কথা, কিন্তু কখনোই চোখে দেখেনি। তাহলে একই রকম দেখতে মানুষ আছে? রিদিকা রিসোর্ট থেকে বেরিয়ে নিজের গাড়িতে করে চলে গেল। ইহুসান ও রিদিকার গাড়িকে ফলো করতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সাইফ তার পিছু পিছু এসেও গাড়ি দেখতে পেল না, কিন্তু কিছু দূর যাওয়ার পর ইহুসানের গাড়ি চোখে পড়ল। ইহুসান মাতাল অবস্থায় গাড়ি ড্রাইভ করছে, ঝাপসা ঝাপসা লাগছে সবকিছু। মাথা চক্কর দিতেই গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। গাড়ি গিয়ে সোজা পাহাড়ের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। স্টিয়ারিং এ মাথা বাড়ি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। কিছুক্ষণ পর সাইফ এদিক দিয়ে যেতেই গাড়ির দিকে চোখ গেল। তার বুঝতে দেরি হলো না, এটা ইহুসানের গাড়ি। সে কষিয়ে ব্রেক করলো। গাড়ি থেকে নেমে দৌড়ে গেল গাড়ির কাছে। গাড়ি থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে। গাছের সাথে লেগে গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। সাইফ গাড়ির দরজা খুলতে নিলে খেয়াল করলো ভিতর থেকে লক করা। জোর টান দিতেই লক ছুটে গেল। ইহুসান মাথা তুলে দেখলো নাক মুখ দিয়ে রক্ত এসে গেছে, কপালটাও অনেকটা আহত হয়ে গেছে। সাইফ ইহুসানের গালে থাপ্পড় দিতে দিতে বলল, এহসান, এই এহসান, চোখ খোলে এহসান। সাইফ ইহুসানের কোনো রেসপন্স না পেয়ে ইহুসানকে কোলে তুলে নিল। নিজের গাড়িতে বসিয়ে দিয়ে হসপিটালে চলে গেল। হসপিটালে ওটির বাইরে দাঁড়িয়ে আছে সাইফ। ওটির ভিতরে ইহুসানের অপারেশন চলছে। সাইফ টেনশনে ওটির বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছে। কিছুক্ষণ পর বাকি সবাই চলে এলো। মিসেস হায়দার কান্না করতে করতে আসলো। ইহসান, কি হয়েছে আমার ইহসানের? সাইফ মিসেস হায়দারকে আটকিয়ে বলল, আন্টি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। রাত্রি, তুমি আন্টিকে সামলাও। সাইফ, বাবা একটু এদিকে আসো তো। মিস্টার হায়দার সাইফকে ডেকে নিয়ে গেল। সাইফ ওনার সামনে দাঁড়িয়ে বলল, জি আঙ্কেল, বলুন। এসব কি করে হয়েছে? আঙ্কেল, আমি বলতে পারছি না কি করে হয়েছে, কিন্তু এহসান খুব মারাত্মকভাবে আহত হয়েছে। কোনো মতে এগুলো গত বছরের আগের কাহিনী, এর সাথে সম্পর্কিত নয় তো? তেমন কিছু বলে আমার মনে হয় না, কারণ গত 2 বছর তো এমন কোনো ঘটনা ঘটেনি, তাহলে আজকে কেন? তাছাড়া আপনি তো নিজের চোখে দেখলেন ও কতটা ড্রাঙ্ক ছিল, আর কিভাবে পাগলের মতোই আনায়ের মতো দেখতে মেয়েটার পেছনে ছুটে গিয়েছিল। হয়তো মাতাল অবস্থায় গাড়ি কন্ট্রোল করতে পারেনি। ডক্টর কি কিছু বলছে? রক্ত চেয়েছিল, আমি নিজে রক্ত দিয়ে দিয়েছি। বলেছে অনেক রক্তক্ষরণ হয়েছে, একটু তো রিস্ক আছে। সত্যি তোমার মতো বন্ধু পেয়ে এহসান খুব লাকি। এমন কয়টা বন্ধু পেয়ে যায় যে কিনা নিজের বন্ধুর সুখ দুঃখে এভাবে ছায়ের মতন পাশে থাকে, যে কিনা নিজের বন্ধুর খারাপ সময় পাশে থাকবে বলে নিজের বিজনেস ছেড়ে বন্ধুর পাশে থাকে। আঙ্কেল, এখন কিন্তু আপনি আমাকে বেশি বলে ফেলছেন। বেশি বলছি কারণ তুমি ওর যোগ্য। দোয়া করি তোমরা দুজন দুজনের পাশে এভাবেই থেকে যাও, কোনো কিছু যেন তোমাদের আলাদা করতে না পারে। দোয়া করবেন। এখন ওইখানে চলুন, সবাই অপেক্ষা করছে।
কিছুক্ষণ পর ওটির ভিতর থেকে ডক্টর বেরিয়ে আসলো। মিস্টার হায়দার এগিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার ছেলে। আপনি রোগীর বাবা? কিন্তু ওনাকে তো অন্য কেউ নিয়ে এসেছিল। আমি নিয়ে এসেছিলাম। আমি রোগীর ফ্রেন্ড আর উনি রোগীর বাবা। সাইফ কথাটা বলল। ডক্টর বলল, ও আচ্ছা, দেখুন রোগীর মাথায় অনেকটা চাপ লেগেছে, অনেক রক্ত বের হয়ে গেছে। ঠিক সময় রক্ত পাওয়ায় এখন চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেস হয়েছে। কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম হবে কিনা তা বলা যাচ্ছে না। সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন কি রোগীর সাথে দেখা করা যাবে? একটু পর ওনাকে কেবিনে নিয়ে যাওয়া হবে, তখন দেখতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন কোনো হইচই বা কান্নাকাটি যেন না হয়। রোগীকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, আগামী 16 ঘন্টা ঘুমিয়ে থাকবে। আর তার আগে যদি জ্ঞান ফিরে আসে তাহলে আমাকে ডেকে দিবেন। এখন আমি আসি। ডক্টর চলে গেল। মিসেস হায়দার এখনো কান্না করছে। রাত্রি মিসেস হায়দারের পাশে দাঁড়িয়ে আছে। শিলমা বিয়ের সাজে এক কোণে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ডক্টর চলে যাওয়ার পর শিলমার মা বলল, সিলমা, চল এখান থেকে। এখানে থেকে আর কি করবি? শিলমার মার এমন কথা শুনে সবাই চমকে ওঠে। মিঠার হায়দার শিলমার মায়ের দিকে তাকিয়ে বলল, তুই এসব কি বলছিস? এহসান ভিতরে এমন অবস্থায় আছে আর তুমি সিলমাকে এখান থেকে নিয়ে যেতে বলছো? তো আর কি করব? ডক্টর তো বলল এখন কোনো চিন্তার কারণ নেই। তাহলে থেকে কি হবে? ইহসান সবার সামনে আমাদের যেভাবে অপমান করলো, তারপরও আমরা এখানে এসেছি, এটাই অনেক। তোর কাছে আমার ছেলের জীবনে থেকে তোর মান সম্মান বড় হলো? হ্যাঁ, সমাজে থাকতে হলে মান সম্মান নিয়ে থাকতে হবে। কথা বানানোর মতো মন নেই এখন। চল সিলমা, আজই তোকে নিয়ে চলে যাব। শিলমার হাত ধরতে নিলে শিলমা হাত সরিয়ে নেয়। শিলমার মা ওর দিকে তাকালে সে বলে, আমি কোথাও যাব না। মানে? আমি এহসানকে এভাবে রেখে কোথাও যাব না। যে মানুষটা তোকে বিয়ের দিন এভাবে সবার সামনে ছোট করলো, তার জন্য তুই থেকে যাবি? হ্যাঁ, থেকে যাব, কারণ আমি ওকে ভালোবাসি। আর সে আমাকে কোনোভাবেই ছোট করেনি। সে আনায়াকে ভালোবাসতো। আজকের বিষয়টা আমরা সবাই দেখেছি। নিজের ভালোবাসার মানুষটার হুবহু কাউকে জীবন্ত দেখলে যে কেউ অন্য কাউকে বিয়ে করবে না। তাহলে এহসানের দোষটা কোথায়? আমি কোথাও যাব না। আমি এহসানকে... শিলমা তার কোনো কথা বলতে পারল না। তার আগেই ওর গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল তার নিজের মা। সবাই থাপ্পড়ের আওয়াজে কেঁপে উঠবে। সে গালে হাত দিয়ে মায়ের দিকে তাকালে আর মা বলে, অনেক হয়েছে এসব পাগলামি। 2টা বছর ধরে তুই এই বাড়িতে ইহসানের কাজের মেয়ে হয়ে থেকেছিস। কি তোর জন্য একটুও ভালোবাসা জন্মানো ওর মনে? জন্মায়নি, আর জন্মাবেও না। আমি তোকে তোর জীবনটা একটা জীবন্ত লাশের জন্য শেষ করে দিতে দিব না। যে জীবন্ত লাশ নিজেকে বারবার মৃত্যুর দিকে ঠেলে দেয়, সে কাকে কখন মেরে ফেলবে কে জানে। চল এখান থেকে। শিলমার মায়ের কথা শুনে মিস্টার হায়দার ওর সামনে গিয়ে জিজ্ঞেস করলো, তাহলে তোর মেয়েকে আমার ছেলের হাতে কেন দিতে চেয়েছিলি? কেন এই বিয়ের জন্য এত কান্নাকাটি করছিলি? কেন চেয়েছিলি তোর মেয়ের বিয়ে আমার ছেলের সাথে হোক? সেটা তো প্রপার্টির জন্য। শিলমার মা নিজের অজান্তেই মুখ ফসকে কথাটা বলল। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। মিস্টার হায়দার এক পা পিছিয়ে যায়। শিলমা ওর মায়ের সামনে গিয়ে বলল, তার মানে তুমি আমাকে ব্যবহার করতে চেয়েছিলে? ছি মা, ছি। তুমি তোমার নিজের লোভ মিটানোর জন্য নিজের মেয়েকে ব্যবহার করতে চেয়েছিলে? দেখ, আমি এরকম কিছু করতে চাইনি। বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে দূরে যা। আজকের পর থেকে আমি যেন আমার চোখের সামনে পড়তে না দেখি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক শেষ। মিস্টার হায়দার কথাটা বলে সাইডে চলে গেল। শিলমার মা বলল, বাকি কিছু পরে দেখা যাবে, এখন তুই আমার সাথে চল। শিলমা বলল, না, আমি যাব না। আমি কোথাও যাব না। শিলমার কোনো কথাই তার মা কানে তুলল না। হাতে ধরে টানতে টানতে নিয়ে গেল তাকে। পরের দিন সন্ধ্যাবেলা ইহসানের জ্ঞান ফিরল। সে আস্তে করে নিজের চোখ খুলল। মাথাটায় ব্যথা অনুভব করলো। উঠে বসতে নিবে তখনই হাতে স্যালাইন দেখতে পেল। চারপাশে ভালোভাবে দেখে বুঝতে পারল সে হসপিটালে আছে। পাশের সোফায় রাত্রি আর নিজের মাকে দেখতে পেল বসে আছে ঘুমাতে। সে মনে মনে ভাবতে লাগলো, আমি এখানে কি করে আসলাম?
কি হয়েছে আমার? পরক্ষণেই যখন কালকের কথা মনে হলো তখনই একটানে হাত থেকে স্যালাইন খুলে ফেললো। বেড থেকে উঠতেই মিসেস হায়দারের ঘুম ভেঙে যায়। তিনি ইহসানের কাছে দৌড়ে আসে। বাবা, তোর জ্ঞান ফিরেছে? তুই এখানে বস, আমি সাইফ আর তোর বাবাকে ডাকছি, ওরা ডক্টর নিয়ে আসুক। না মা, আমার হাতে সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাবি তুই? ডক্টর তোকে 1 সপ্তাহের জন্য বেড রেস্টে থাকতে বলেছে। আমি আমার আনায়ের কাছে যাব। মিসেস হায়দারকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই কেবিন থেকে বেরিয়ে গেল ইহসান। ইহসান সোজা রিসোর্টে আসলো। এসে দেখে এইখানে সবাই আনন্দ করছে। এখানে আজকে কারো একটা বিয়ে হচ্ছে। ইহসানের জানা মতে আজকে ঋত্বিকার কোনো ফ্রেন্ডের বিয়ে। ইহসান চোখ দুটো শুধু ঋতিকাকে খুঁজছে। সে এদিক সেদিক দেখতে লাগলো। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগতেই তাকিয়ে বলল, আই এম সরি, আসলে। ইহসান তাকিয়ে দেখে আয়নার মতো মেয়েটা দাঁড়িয়ে আছে। সে বলল, আপনি এখানে? আনায়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখুন, আমি অনেকবার বলছি আমি আনায়া না, আমি রিদিকা। তারপরেও কেন এমন করছেন? তুমি আমার আনায়া? ধুর। রিদিকা চলে যেতে নিলে ইহসান ওর হাত ধরে ফেলে। রিদিকা বলে, আমার হাত ছাড়ুন। না, তুমি আমার সাথে যাবে। আমি কোথাও যাব না। যেতে তো তোমাকে হবেই। ইহসান রিদিকাকে কোলে তুলে নিল। রিদিকা ছুটাছুটি করছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। ইহসান বলল, যতই ছুটাছুটি করো কোনো লাভ হবে না। কিন্তু কঙ্কালের হাড্ডির দেখা যায় ওজন বেড়েছে। হোয়াট? নাথিং। ইহসান রিদিকাকে কল করে তুলে একদম বাড়িতে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল। রিদিকার রাগে কটমট করতে করতে বলল, আপনি চেনেন আমাকে? আমি আপনার কি হাল করতে পারি আপনার কোনো ধারণা আছে? তুমি আমার ভালোবাসা, আর তোমার ভালোবাসা দিয়ে যা করবে আমি তাই মেনে নিব। রিদিকার রাগে ফাটছে, সে কিছুই করতে পারছে না। ইহসান হায়দার ম্যানশনের সামনে এনে গাড়ি দাঁড় করালো। নিচে গাড়ি থেকে নেমে রিদিকাকে গাড়ি থেকে নামালো। তারপর বাড়িটা দেখিয়ে বলল, এই বাড়িটার দিকে তাকিয়ে দেখো তো, চিনতে পারছো কিনা? রিদিকা বাড়ির দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য! আমি এই বাড়ি কি করে চিনবো? আমি তো এই দিকে কখনো আসিই নাই। আর আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এখানে নিয়ে এসেছি কারণ এইখানেই তোমার আমার ভালোবাসা শুরু হয়েছিল। এই বাড়িতেই তোমার জীবনের 6টা মাস কেটে গেছে, যা এখন তোমার ভুলেও মনে করতে পারছো না। রিয়েলি? আমার জীবনের 6 মাস এখানে কাটিয়ে গেলাম, অথচ আমার কিছু মনে নেই, এমনকি এই বাড়ির কথাও। আপনি আমাকে এখন মানসিক রোগী বানিয়ে ফেলছেন। কিছু মনে না পড়লে কোনো ব্যাপার না, চলো আমার সাথে। ইহসান রিদিকার হাত টানতে টানতে ভিতরে নিয়ে গেল। ইহসানকে এইভাবে রিদিকার হাত ধরে নিজের আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। কাউকে কিছু না বলে ইহসান সোজা রিদিকাকে নিয়ে উপরে নিজের রুমে নিয়ে গেল। তারপর রুমের দরজা লাগিয়ে বলল, এই সেই রুম, এই সেই বিছানা যেখানে তুমি প্রতি রাতে আমার বুকে মাথা রেখে ঘুমাতে। মুখ সামলে কথা বলুন। অনেক কিছু শুনে যাচ্ছি বলে এটা ভাববেন না যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি আপনাকে চিনি না, জানি না, আর আপনি একসাথে রাতে ঘুমানোর কথা বলছেন। তুমি আমাকে চিনো না, তাহলে এগুলো কি? ইহসান চিল্লিয়ে কথাটা বলে দেওয়ালের দিকে ইশারা করলো। রিদিকা দেওয়ালের দিকে তাকিয়ে থমকে গেল। একদম হুবহু তার মতো একটা মেয়ের ছবি। সে আস্তে আস্তে ছবিগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। ছবিগুলো স্পর্শ করে বলল, এটা কি করে সম্ভব? এই তো দেখতে আমার মতো। আমার মতো না, বলো আমি। তোমার আর আমার গোল্ডেন মোমেন্ট এগুলো। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এতক্ষণে বুঝতে পারলাম আপনি আমার সাথে কেন আপনার ভালোবাসার মানুষটাকে গুলিয়ে ফেলছেন। কারণ আমরা দেখতে একই রকম, কিন্তু এটা মানতেই হবে আমরা দেখতে একরকম হলেও এক নয়। তুমি আর আমার ভালোবাসার মানুষ একই? এক না। তাহলে তোমার গলার বা পাশের তিলের নিচে কালো দাগটা কিসের? কি করে হলো এ দাগ, তুমি বলতে পারবে? রিদিকা ইহসানের কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। রিদিকা নিজের গলায় হাত ধরে মনে মনে ভাবতে লাগলো, তিলের নিচে কালো দাগের কথা উনি জানলেন কি করে? ইহসান জোরে বলল,
কি হলো বলো, কি করে হলো এই কালো দাগ? হৃদিকার কাছে কোনো উত্তর নেই, কারণ সে নিজেও জানে না এই কালো দাগটার রহস্য। ইহুসান হৃদিকার সামনে গিয়ে বলল, কি জানো না তো? আমি বলছি এই কালো দাগ কি করে হলো। তুমি একদিন রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিলে, ওই দিন আমার জন্য লাঞ্চ নিয়ে অফিসে যাচ্ছিলে, তখনই পিছন থেকে একটা বখাটে লোক এসে তোমার গলার চেইন ধরে টান দেয়, আর চেইন ছিঁড়ে নেওয়ার জন্য গলায় এমন ক্ষত হয়ে কালো দাগ হয়। এটাই তোমার কালো দাগের রহস্য। তোমার কিছু মনে নেই, মনে থাকবেই বা কি করে, তখন তো তোমার স্মৃতিশক্তি ছিল না। তাই তো এই কালো দাগের রহস্য, এর সাথে সাথে আমাকে ঘিরে সবকিছু, এমনকি স্মৃতি হারানো 6 মাসের কোনো কথাই তোমার মনে নেই। বাহ, আপনি তো খুব ভালো গল্প লিখতে পারেন। এক কাজ করেন, কালকে আমার সাথে দেখা করবেন। তখন আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিব। ও আর কি স্ক্রিপ্ট নিয়ে কাজ করে আর কি। এসব ভুলভাল গল্প ওকে শোনালে আপনাকে কোনো কাজ দিতে পারে। আমাকে এসব বলে কোনো লাভ নেই। এখন আসি, অনেক হয়েছে। তোমার কাছে এসব নাটক মনে হচ্ছে? আমি তোমাকে ভুলভাল গল্প বলছি? তাহলে তুমি বলো, 2 বছর আগে তোমার 6 মাস কোথায় কেটেছে, কার সাথে কেটেছে, আর কিভাবে কেটেছে? ইহুসানের প্রশ্নগুলোতে থমকে দাঁড়ায় হৃদিকা। সে পিছনে ফিরে তাকায়, সে চোখ বন্ধ করে নিজের কালো অতীতটা দেখে, তারপর আবার ভয়ে চোখ খুলে ফেলে। ইহুসান বলল, আমি জানি, তাও বলতে পারবে না? তোমার ওই 6 মাস এই বাড়িতে আমাদের সাথে কেটেছিল। তোমাকে আমি লাল বেনারসি পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছিলাম, আর সেই বিয়ের সাজেই তোমাকে হারাই। ওয়েট, দেখাচ্ছি। ইহুসানের কথাটা শুনে আবারও চমকে ওঠে হৃদিকা। তার চেয়ে বড় চমকে যায় ইহুসান যখন টিভিতে ওই দিন আনায়ার পাহাড় থেকে পড়ে যাবার ভিডিও প্লে করে। হৃদিকা ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ঘামতে শুরু করে। ইহুসান হৃদিকার সামনে গিয়ে কান্না করতে করতে বলে, তুমি আমার জীবনে এসেছিলে এক আলোক রশ্মি হয়ে, যে আমাকে আমার আধার জীবন থেকে টেনে বের করে আনে, আবার নতুন করে আলোকিত করে দেয়। তুমি সেই ছিলে যে কিনা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলে। তোমাকে যখন আমি রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম, তখন বড্ড মায়া হয়েছিল আমার। আর যখন তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে শুনলাম, তখন কোনো উপায় না পেয়ে আমাদের এই বাড়িতে নিয়ে আসলা নিজের বউ সাজিয়ে, সবার সামনে, এমনকি তোমার সামনেও আমাকে নাটক করতে হয়েছিল স্বামী স্ত্রীর। আস্তে আস্তে তোমাকে ভালোবাসতে শুরু করি, কিন্তু মনের মাঝে ভয় লাগতো যদি কোনোদিন তুমি জেনে যাও মিথ্যা নাটকটার কথা, তখন তুমি তো আমাকে ছেড়ে যাবে। সেই ভয়ে তোমাকে সবকিছু খুলেও বলতে পারতাম না। কিন্তু একদিন অপ্রত্যাশিতভাবে সব সত্য বেরিয়ে আসলো। তুমি সেদিন খুব রাগ করেছিলে, কিন্তু আমাদের ভালোবাসার জোরে তোমার সব রাগ ভাঙাতে আমি সক্ষম হই। তারপর আমাদের বিয়ের দিন তোমাকে আবার। ইহুসান আর কিছু বলতে পারল না, চোখ থেকে পানি টপকিয়ে পড়ল। হৃদিকা স্তব্ধ হয়ে গেল, সে থমকে গেল। ইহুসান কান্না করতে করতে হৃদিকার সামনে গিয়ে বলল, তোমার কি কিছু মনে পড়ছে না? কিছুই কি মনে পড়ছে না তোমার? আমার কথা, আমাদের ভালোবাসার কথা, তোমার ভালোবাসার কথা। যা আমার সাথে হয়নি তা আমার কি করে মনে থাকবে? ইহুসান হতাশ হয়ে গেল। সে বুঝতে পারছে না আর কি করে সব মনে করানোর চেষ্টা করবে। হৃদিকা জিজ্ঞেস করলো, আনায়াকে এত ভালোবাসতেন, তাহলে দ্বিতীয় বিয়ে কি করে করতেন? বিশ্বাস করো, ওই বিয়েতে আমার কোনো নিয়ত নেই। আমি সিলমাকে বলেছিলাম এই বিয়ে হলেও আমাদের মাঝে কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। হৃদিকা ইহুসানের কথা শুনে ইহুসানের দিকে ফিরে তাকালো। হৃদিকা আবারও প্রশ্ন করলো, যে মানুষটাকে এত ভালোবাসতেন সেই মানুষটার খোঁজ আপনি একটা বারও নেননি? পরে নিয়েছি, পাগলের মতো খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। একটা ভালোবাসার মানুষকে হারানো কতটা কষ্ট তা আমি জানি। তুমি আমার কথাগুলো একটু বিশ্বাস করো। আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আমি যা বলছি সব সত্যি বলছি। ভালোবাসা, এর থেকে বিশ্বাস আর ভরসা দুটোই আমার আরো আগেই উঠে গেছে। কেন? যে মানুষটাকে ভালোবেসে আমি নিজের বাবা মাকে ছেড়ে পালিয়ে এসেছিলাম, সেই ভালোবাসার মানুষটাই যখন ঠকায়, তাহলে ভালোবাসার ওপর বিশ্বাস কি করে থাকবে?
মানে? ইহসান হৃদিকার সামনে গিয়ে মানে জিজ্ঞেস করলে হৃদিকার চোখে পানি ছলছল করছে। হৃদিকার সামনে থেকে সরে চোখ মুছে বলে, না কিছু না, আমাকে প্লিজ যেতে দিন, ওইখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে। হৃদিকা চলে যেতে নিলেই ইহসান ওর হাত ধরে একদম নিজের কাছে মিশিয়ে ফেলে। দুজন দুজনের একদম কাছে চলে আসে, চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। ইহসান বলল, তোমার কি কিছু মনে পড়ছে না? হৃদিকা ইহসানকে ধাক্কা দিয়ে রাগে চিল্লিয়ে বলে, কি মনে পড়বে? 2 বছর আগে আমার বাড়ি থেকে পালানোর কথা, ভালোবাসার মানুষটাকে ভালোবেসে ঠকার কথা, বিয়ের দিন ভালোবাসার মানুষের আরেকটা সংসার আছে ওই কথা, নাকি ওই দিন আমার সাথে হওয়া কার অ্যাক্সিডেন্টের কথা? হৃদিকার লাস্ট কথা শুনে ইহসান চমকে ওঠে। সে হৃদিকার 2 বাহু ধরে বলে, কার অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট। যখন ওই চরিত্রহীন মানুষটা আরেকটা সংসারের কথা জানতে পারলাম, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। বাড়ি ভর্তি লোকের সামনে রানার গালে থাপ্পড় দিয়ে দৌড়ে বের হয়ে যাই, কারণ সবার সামনে ঠিক থাকার অভিনয় করলেও ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। কান্না করতে করতে দৌড়চ্ছিলাম, আর তখনই একটা গাড়ির সামনে থেকে এসে ধাক্কা মারে। তারপর? হৃদিকা ইহসানের কথা শুনে কোনো এক ঘোর থেকে বেরিয়ে আসে। নিজের অজান্তেই গড়িয়ে পড়া চোখের পানিটা মুছে বলে, তারপর আর কিছু মনে নেই। সেই মনে না থাকা থেকেই আমাদের একসাথে চলার সম্পর্ক শুরু হয়েছিল। লাস্ট একটাবার চেষ্টা করো মনে করার প্লিজ। আচ্ছা দাঁড়াও। ইহসান গিয়ে আলমারি খুলে কাপড় চোপড় নিচে ফেলতে লাগলো। কিছু একটা খুঁজছে সে। তারপর একটা লাল বেনারসি বের করলো আর ড্রেসিং টেবিল থেকে কিছু গহনা হৃদিকার সামনে গিয়ে বলল, এগুলো চিনতে পারছো? ভালো করে দেখো। হৃদিকা নিজের হাতে নিয়ে দেখে বলল, এগুলো তো আমার শাড়ি আর গহনা, আপনার কাছে কি করে? কারণ সেদিন তোমার অ্যাক্সিডেন্টের পর আমি তোমাকে হসপিটালে নিয়ে যাই, আর তারপর থেকে আমি যা যা বলছি সব সত্যি বলছি। আমাদের মাঝে হয়ে যাওয়া সব। হৃদিকা কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ইহসান এখন হৃদিকার পায়ের কাছে বসে পড়ল, কান্না করতে করতে বলল, তুমি কথা দিয়েছিলে সবকিছু ভুলে গেলেও আমাকে ভুলবে না, আমাদের ভালোবাসাকে ভুলবে না। তাহলে তুমি কি করে এসব ভুলে গেলে? আমাকে, আমার ভালোবাসাকে, আমাদের সোনালী স্মৃতিগুলোকে কি করে ভুলে গেলে? কিছু ভুলিনি আমি। হৃদিকার এমন কথা শুনে ইহসান অশ্রু চোখে ওর দিকে তাকালো, তারপর উঠে পড়ল, তার মানে তোমার সবকিছু মনে আছে? সবকিছু মনে আছে। তাহলে তুমি কেন এমন করছিলে? কেন এতদিন পর ফিরে আসলে? আরো আগে কেন আসলে না? আর এসেও এভাবে না চিনার ভান করেছিলে কেন? কি করতাম? নিজের আপন মানুষটাকে আরেকজনের সাথে বিয়ে দেখে সেলিব্রেশন করতাম, নাকি বাসরাতের খাট সাজাতাম? আনায়া, তুমি যা ভাবছো তা নয়। হৃদিকা তাহসানা। না, তুমি আমার ভালোবাসা, তুমি আমার আনায়া। ভালোবাসা? কেমন ভালোবাসা? যে ভালোবাসা 2 বছর না যেতেই ভুলে যাওয়া যায়, যে ভালোবাসাকে ভুলে গিয়ে বিয়ে করা যায়। তুমি কি এই বিয়ে নিয়ে নারাজ? দেখো, সবসময় চোখের দেখাও ভুল হয়, আর এই বিয়েটাও ভুল। এই বিয়েটা হচ্ছিল অনেক ঝামেলা শেষ করার জন্য, কিন্তু সিলমার সাথে আমাদের কথা হয়েছিল। কি কথা হয়েছিল? বিয়ের পর কিভাবে সংসার করবেন তা, নাকি কোথায় হানিমুনে যাবেন তা? তুমি ভুল বুঝতেছো। ও, আমি ভুল বুঝতেছি। আর আমি যখন কোমা থেকে ফিরে আপনার কথা মনে করে লন্ডন থেকে এখানে চলে আসি, আর এসে দেখি আপনি অন্য আরেকজনকে বিয়ে করছেন, তখন আমার অবস্থা কিরকম হয়েছিল বুঝতে পারছেন? যাই হোক, আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। সিলমাকে আমার শুভকামনা জানিয়ে দেবেন। আনায়া চলে যেতে নিলেই রুমের ভিতর শিলমা প্রবেশ করে। আনায়া শিলমার দিকে তাকিয়ে বলে, নিজের স্বামীকে সাবধানে রাখো, নয়তো আমি হৃদিকা না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে বশ করে নিত। আর কত আনায়, আর কত নাটক করবে তুমি? তুমি তো দেখছি সিনেমার নায়িকার চেয়েও বড় অভিনেত্রী। মানে? তুমি আমাকে মানে জিজ্ঞাসা করছো কেন? নিজে জানো না? আমি বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছি, যদিও এভাবে কারো কথা শোনা উচিত না, তবুও আমি শুনেছি। তুমি হৃদিকা হয়ে এত বড় অভিনয় করলে, তারপরেও মানে জিজ্ঞাসা করছো?
শিলমার কথা শুনে আনায়া অন্য দিকে ফিরল। শিলমা ওর সামনে গিয়ে বলল, তুমি কিন্তু এহসানকে ভুল বুঝতেছো। এহসান তোমাকে ভুলে যায়নি। আমি নিজে চোখে দেখেছি তুমি চলে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত কতটা কষ্ট পেয়েছে, কিভাবে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এহসান তোমাকে ভালোবেসে নিজেকে শেষ করে দিচ্ছিল, তুমি তাকেই ভুল বুঝলে। ও, আমাকে হারিয়ে এতটা কষ্ট পেলে কি করে আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যাই? এই বিয়েটা সবার জন্য স্বাভাবিক হলেও আমার আর এহসানের জন্য ছিল মাত্র একটা চুক্তি। মানে হলো এহসান এই বিয়েটা জোরে রাজি হয়েছিল। এই বিয়েটা আমার মা চক্রান্ত করে করেছিল, কারণ ছিল এহসানের বাবার প্রপার্টি লুটিয়ে নেওয়া। আমরা কেউই তা জানতাম না। আনায়া তোমাকে ভুলে একটা মুহূর্ত এহসান কল্পনা করতে পারতো না। তুমি কি করে ভাবলে ও আমাকে বিয়ে করবে? আমাদের মাঝে কথা হয়েছিল আমাদের বিয়েটা সবার সামনে দেখানো হবে, কিন্তু নিজেরা আলাদা মানুষ হয়ে থাকবো। কখনো কেউ কারো প্রতি অধিকার ফলাতে পারবো না। তুমি অযথাই ভুল বুঝতেছো। ওকে প্লিজ এমন বোকামি করো না, ওকে এভাবে ভুল বুঝো না। আনায়ার শিলমার কথা শুনে ইহুসানের দিকে তাকালো। ইহুসান মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। শিলমা বলল, তারপরে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওর বুকের পাশটা একটু দেখো। আমি আসি এখন। এসেছিলাম বিয়ের গহনাগুলো ফেরত দিতে, শুনলাম তোমাকে এহসান জোর করে এনেছে, তাই আমিও একটু মনে করাতে উপরে আসলাম। কিন্তু এসে যা শুনলাম, আচ্ছা বাদ দাও, তুমি একবার ওর বুকটা দেখো কেমন। শিলমা আনায়ার গালে হাত বুলিয়ে চলে গেল। ইহুসান বলল, জোর করে কিছু হয় না, কিন্তু একটা কথাই বলবো, তুমি আমাকে ভুল বুঝতেছো। শার্ট খুলুন। আনায়ার এমন কথায় ইহুসান হকচকিয়ে যায়। সে আমতা আমতা করে বলে, মানে? আনায়া আর কোনো কথা না বলে দরজা লাগিয়ে দিল। তারপর আস্তে আস্তে করে ইহুসানের দিকে এগিয়ে গেল। ইহুসান পিছাতে পিছাতে খাটে বসে পড়ল। আনায়া ইহুসানের শার্টের বোতামগুলো খুলে বাদিকে তাকালেই অবাক হয়ে যায়। চোখে পানি চলে আসে। বুকের বাঁ পাশটাতে ক্ষত করে আনায়া লেখা। আনায়া নামে হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, এসব কেমন পাগলামি? এটার মানে কি? এই বা পাশেই তো তুমি ঘুমাতে। তোমাকে হারানোর পর খালি খালি লাগতো, সেই শূন্যতা ভুলার জন্যই। ইহুসানের কথা শেষ হবার আগেই আনায়া ইহুসানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইহুসানও আনায়াকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ এভাবে জড়িয়ে রাখার পর ইহুসান বলে, মিস কঙ্কালের হাড্ডি তো দেখছি একটু লুতুপুতু হয়েছে। ইহুসানের কথা শুনে আনায়ার ধ্যান ভাঙল। আনায়া চুপচাপ উঠতে নিলেই ইহুসান জড়িয়ে বলে, হুম, একবার যখন পেয়েছি আর ছাড়ছি না, এভাবে জড়িয়ে রাখবো। আগেরবারও এরকম বলেছিলেন কিন্তু পারেননি। কিন্তু এইবার ঠিকই পারবো। আমাকে কি আবার সুযোগ দিবেন মিস কঙ্কালের হাড্ডি, সরি লুতুপুতু? এবার পাক্কা তো? পাক্কা। কিন্তু তোমার ফ্যামিলি? ওইটা ম্যানেজ করেই এসেছিলাম বাংলাদেশে, কিন্তু এসেই আপনার বিয়ের খবর পাই, তাও আবার রাফার কাছে। হোয়াট? রাফা কিভাবে আসলো? রাফা হলো রানার ভাই, সে হিসেবে আমি রাফাকে খুব ভালো করে চিনি। আপনার মনে আছে শপিং মলে আপনাকে দেখে রাফা কেমন অবাক হয়েছিল? সেই অবাক হওয়ার কারণ হৃদিকা আহসানা থেকে আনায়া হওয়া। আমার আরেকটা কথা মাথায় ঘুরছে, তুমি ওই দিন খাদে পড়ে কিভাবে কি? আমি খাদে পড়িনি, গাছের ডালে কোনো মতে আটকে গিয়েছিলাম। আর সেদিনেই ভাগ্যবশত আমার বাবা বাংলাদেশে এসেছিল আর সাইফের রিসোর্টে উঠবে বলে ঠিক করছিল। রিসোর্টে ওঠার আগেই আমাকে দেখতে পায়। তারপর সেখান থেকে নিয়ে ওই দিনই এমার্জেন্সি ফ্লাইটে করে লন্ডন চলে যায়। খুব কষ্ট হয়েছিল তোমার? কষ্ট কি তা বুঝিনি, কারণ কোমায় চলে গিয়েছিলাম। আর কোমা থেকে ফিরে বাংলাদেশ এসে আপনার বিয়ের খবর শুনে সবচেয়ে বেশি কষ্ট পায়। আই লাভ ইউ আনায়া। আই লাভ ইউ সো মাচ। বাসর ঘরে বসে আছে আনায়া। একটু আগেই ওদের বিয়ে হয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হলেও রিসেপশন বড় করে ঠিক করেছে। ইহুসান রুমে এসে দরজা লাগিয়ে আনায়ার পাশে এসে বসলো। আনায়ার মুখে এত বড় ঘোমটা। ইহুসান বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? আমাদের তো এটা প্রথম বাসরাত না, আরো একবার হয়েছে। তখন ওইটা আইনি ছিল না। হোয়াট? আইনি বাসরাত মানে কি? মানে হলো তখন আমাদের আইনিভাবে বিয়ে হয়নি। এখন তো হয়েছে। তাই তো লজ্জা পাচ্ছি। ও আচ্ছা,
তাহলে লজ্জা ভেঙে দেই। ইহুসান এই বলে কাছে যেতে নিতেই আনায়া চিৎকার করে ওঠে। না, আমার কান কি বয়রা করবে নাকি? এত জোরে চিৎকার করছো কেন? চিৎকার করবো না। বাসর রাতের গিফট না দিয়েই কাছে চলে আসছেন কেন? কিসের গিফট? আমি তো এমন কোনো গিফট আনিনি। ও, তাহলে আজকে আপনার আমার কাছেও আশা লাগবে না। সোফায় ঘুমান গিয়ে। আনায়া সোফায় একটা বালিশে ঢিল দিয়ে নিচে বিছানায় গাল ফুলিয়ে শুয়ে রইল। ইহুসান আনায়ার পাশে শুয়ে কানে কানে বলল, মিস লুতুপুরু রাগ করেছে? আচ্ছা বলো, কি গিফট লাগবে? আকাশের চাঁদ লাগবে নাকি তারা? সূর্য লাগবে, যার তাপে আপনাকে রোজ উঠতে পারবো। জলজ্যান্ত আগুন থাকতে সূর্যের দরকার হবে বলে মনে হয় না। সরেন তো, ঢং করতে হবে না। ইহুসান নিজের পকেট থেকে একটা বক্স বের করলো। তারপর আনায়াকে বলল। দেখো তো এটা কিসের বক্স? আনায়া একটা গিফট বক্স দেখে লাফ দিয়ে উঠে বসে। তারপর বক্সটা খুলে বক্সের ভিতর একটা চেন আর সেই আংটিটা পায়, যেটা ইহুসান ওকে পরিয়েছিল। ছলো ছলো চোখে ইহুসানের দিকে তাকালে ইহুসান বলে, এতটুকু সময়ের মাঝে এর চেয়ে ভালো কিছু করতে পারিনি, কিন্তু কথা দিচ্ছি কালকে আরো একটা বড় গিফট দিব। এই আংটি আজ আমি নিজ হাতে আবারও পরিয়ে দিচ্ছি। ইহুসান আনায়ার হাতে আংটিটা পরিয়ে দিল। আনায়া ইহুসানকে জড়িয়ে ধরল। ইহুসান জড়িয়ে ধরে বলল, বাসর রাতের গিফটও পেয়ে গেলে, এখন তো বাসর করতে দাও। ইহুসানের কথা শুনে আনায়া লজ্জায় লাল হয়ে যায়। ইহুসানের মাঝেই মুখ লুকিয়ে ফেলে। সব লজ্জা ভেঙে দিয়ে ইহুসান নিজেদের দাম্পত্য জীবন শুরু করলো। তাদের জন্য দোয়া রেখে এখানেই শেষ করলাম তাদের গল্প খাতা।